পড়ুয়া থেকে আমি রিনা। অনেকদিন পরে গল্প নিয়ে বসলাম আমি। সমস্ত পুজো শেষ, একের পর এক ভাইফোঁটা পর্যন্ত হয়ে গেল। আরো ছিল অনেক কিছু পুজো, ছট পুজো, এরকম সব পুজোর আমাদের মোটামুটি কমপ্লিট করলাম। তাই এবার আবার নিজের জায়গায় ফেরত আসলাম, অর্থাৎ গল্প পড়ার জন্য। এবারে এই এই সেশনটা নিয়ে আমি একটা ঠিক করেছি, অনুগল্প, অর্থাৎ ছোট ছোট গল্প পড়বো। ছোট গল্প দিয়ে বেশ অনেকগুলি ছোট গল্প পড়বো, এরকম আমার ইচ্ছে আছে। তাই দিয়ে এবার আমি শুরু করছি ছোট একটি গল্প। খুব ভালো লাগবে আশা করি সবার। আশা করি সবাই ভালো আছে, পুজোতে সবাই নিশ্চয়ই ভালোই কাটিয়েছ। ঠিক আছে, আমারও ভালোই গেছে। শুরু করছি। গল্পটির নাম আদালত। লেখক অনির্বাণ বসু। এবারে পুজোয় কি দেবে গো বাবু? কচি গলায় প্রশ্নটা এলো। মন দিয়ে পুজো কমিটির মিটিংয়ে রিপোর্ট দেখছিলাম। অতীনবাবু ভাবছিলেন বসে বসে। খেয়াল করেননি কখন বাইরে থেকে এসে তার একতলার কাজের ঘরে জানালার শিক ধরে উঠে দাঁড়িয়েছে ছোট্ট বুধু। বাপ মা মরা এই 7 বছরের ছেলেটা পাড়ার রঘু ময়রার দোকানে কাজ করে। ছেলেটা নাকি বিশ্বাসী, রঘু বলে। দোকানের কিছু কারিগর ভালো ছানার তাল এদিক ওদিক করত, সেটাও ধরেছে। রাতে ওখানেই থাকে। মাঝে মধ্যে রঘুর দোকান থেকে মিষ্টি দিয়ে যায় বধূ। আর যখন সময় পায় এসে অতীনবাবুর সঙ্গে বক বক করে যায়। উনি আপত্তি করেন না। অতীনবাবুর 3 কুলে আপন কেউ নেই। বিয়ে করে সে অভাব পূরণ করবেন ভেবেছিলেন, কিন্তু বিয়ের দিন হবু স্ত্রী তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে ফেরার। মন ভেঙে গিয়েছিল একেবারে। ওকালতির কাজের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে ব্যস্ত রাখতে শুরু করলেন বহু ধরনের সামাজিক কাজকর্মে। তবে বাপ মায়ের মৃত্যুর পরে এক শূন্যতা জীবনকে ঘিরে থাকার দরুন এই সরল মনোভাবাপন্ন ছেলেটার সঙ্গে তার একরকম সখ্য তৈরি হয়ে গিয়েছিল। সন্ধে নেমেছে সবে। কোর্ট থেকে ফিরে পার্বতীর কড়া পরোটা আর আলুর তরকারি খেয়ে কাজে বসেছেন। এমন সময় এই প্রশ্ন। জামা, হেসে বললেন অতীনবাবু, আমারে মোবাইল দাও। যা যা, মোবাইলের কত দাম জানিস? তুমি তো কত বড় লোক গো, দাও না। সে কি রে, আমি বড় লোক? কে বলে? আবার হাসলেন অতীনবাবু। কেন, পার্বতী মাসি তো বলে। উফ, এই হয়েছে এক জ্বালা। পার্বতী কাজের ব্যাপারে কোনো ত্রুটি নেই, কিন্তু বড্ড ওস্তাদ, আগডুম বাগডুম বকে। বিশেষ করে বুধুকে। লোক পুরনো হলে যা হয় আর কি। না না, মোবাইল নয়, বললেন উনি। পুজোর সময় নতুন জামা পরবি, তবে না। তোকে এবার একটা আমি লাল জামা দেবো, বুঝেছিস? ও আমার আছে, গতবারে দিয়েছিলে। না, নীল দিয়েছিলাম, অতীনবাবুর মনে ছিল। না বাবু, দাও না আমারে মোবাইল। তুই যা বুধু, ধমকে উঠলেন অতীনবাবু। এখন আমার কাজের সময়। জানালার শিক ধরে নিজেকে উঁচু করে দাঁড়িয়েছিল বুধু। তার কথায় এক পলক তাকিয়ে শিক ছেড়ে নেমে তাদের বাড়ির মাঠ পেরিয়ে আস্তে আস্তে রঘুর দোকানে ফিরে গেল সে। রাস্তার ম্লান আলোয় ওর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার কাজে ডুবে গেলেন অতীনবাবু। এটা শেষ করে আবার 3টে ওকালত নামা নিয়ে বসতে হবে। তারপর আবার পুজো কমিটির মিটিং। এবারে উনি প্রেসিডেন্ট, দায়িত্ব অনেক বেশি। পুজো এসে পড়ল প্রায়। এবারে কাজ অনেক। 3 বছর পরে পাড়ার পুজোর 100 বছর হবে। তার জন্য এখন থেকেই তোড়জোড় শুরু।
এবার থেকে শুরু করা হবে সরাইকেলা থেকে ঢাকি, জামশেদপুর থেকে লাইট, কলকাতা থেকে আর্টিস্ট। এই বিরাট খরচের জন্য চাঁদা জোগাড়ের সিংহভাগ অতীনবাবুর দায়িত্ব। তাছাড়া পুজোর ছুটির আগে কোর্টের অনেক কাজও তাকে এগিয়ে রাখতে হচ্ছে। মহালয়ার পরের দিন অতীনবাবুর খেয়াল হলো যে প্রায় 1 মাস হতে চলল, কিন্তু সেদিনের পরে বুধু একটি দিনও আসেনি। এমনিতে সে মহালয়ার দিন এসে হাজির হয় এবং তার পুজোর জামা তাকে তিনি দিয়ে দেন। এবারেও তার লাল জামা রেডি, কিন্তু সে গেল কোথায়? পার্বতীকে জিজ্ঞাসা করাতে সে হেসে বলল, কে জানে কোথায়। কিন্তু রঘু কই ছিল? কি বলছিল? বুধু প্রায় দোকান ছেড়ে এদিক ওদিক যায়, উনাকি স্টেশনে ভিগভি মাঙ্গে। মানে ওকে দেখেছে তো অনেকে। ভিক্ষে চাইছে স্টেশনে? কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন অতীনবাবু। কে জানে। চুপ করে গেলেন অতীনবাবু। একবার ভাবলেন পার্বতীকে পাঠাবেন রঘুর দোকানে খোঁজ নিতে, কিন্তু সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। ছেলেটা তাহলে মাথায় উঠে যাবে। হলো কি ছেলেটা? আর যাই হোক, তার তো ভিক্ষে করার কথা নয়। রহস্যভেদ হলো দশমীর দিন। পুজো এবার আশাতীত ভালো কেটেছে, পাবলিসিটিও হয়েছিল জবরদস্ত। ফলে সিঁদুর খেলার ভিড়ে পাড়ার মহিলাদের সঙ্গে বাইরের মহিলারাও ছিলেন। মহিলাদের এই উৎসাহে অনুষ্ঠানে স্বাভাবিকভাবেই অতীনবাবু পাড়ার অন্য কমিটি মেম্বারদের সঙ্গে একটু দাঁড়িয়েছিলেন, একটু বিষণ্ণ। মায়ের পুজো নির্বিঘ্নে হয়েছে ঠিকই, কিন্তু মায়ের চলে যাওয়ার পরে যে অপরিসীম শূন্যতা মনকে গ্রাস করে ফেলে, তা যেন কাটতেই চায় না। হঠাৎ ভয়ঙ্কর এক হুলুস্থুলু এবং চেঁচামেচির সঙ্গে পুরো ব্যাপারটা যেন থেমে গেল, এবং উনি শঙ্কিত হয়ে দেখলেন বুধুর চুল ধরে টানতে টানতে নিয়ে আসছেন অজানা এক দশাশয়ী মহিলা, আর সেই যন্ত্রণায় ছটফট করছে। হতভাগা রাস্কেল, আমার মোবাইল চুরি করিস? বলতে বলতে সপাটে এক চড় বসালেন তিনি বুধুর ওই কচি গালে। ঢুকরে কেঁদে উঠল বুধু। ঘটনার আকস্মিকতায় অতীনবাবু কি করবেন বুঝে ওঠার আগেই বাকিরা তাড়াতাড়ি বুধুকে ওই মহিলার হাত থেকে ছাড়িয়ে নিলেন বটে, কিন্তু কোনো এক অজানা যন্ত্রণায় চিৎকার করে উঠল বুধু। এবারে আর স্থির থাকতে না পেরে দৌড়ে গেলেন অতীনবাবু। ওর কান্না ভেজা সরলতা মাখানা চোখের দিকে তাকিয়ে আর কিছু বলতেই পারলেন না তিনি। বোধহয় বুধু বুঝতে পারল ওর মনের জিজ্ঞাসা। কাঁদতে কাঁদতে বলল, মোবাইল দিয়ে পুজোয় প্রণাম পাঠাতাম বাবু। প্রণাম? কাকে বুধু? বাবা মাকে, ওরা তো আকাশে আছেন, ফোপাতে ফোপাতে বলল সে। মোবাইলের কথা তো আকাশেই যায় বাবু, সবাই বলে তো। ওরা তো আমার প্রণাম আজকের দিনে। বাকি কথা কান্নায় ভেসে গেল তার।
বুধুকে কোনো রকম সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলেন না অতীনবাবু। কত দোষীকে তো তিনি অবলীলায় আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের প্রাপ্য শাস্তি মঞ্জুর করেছেন। আজ একটি সরল মনকে চূর্ণ বিচূর্ণ করার অপরাধে কোন আদালতের সামনে তিনি কাকে পেশ করবেন? উৎসবের আনন্দ মিশ্রিত বিষণ্ণতাকে ছেয়ে ফেলল কালো মেঘের আত্মগ্লানি। এই মামলার নিষ্পত্তি যে তার এখনো জানা নেই। যেমন বলেছিলাম একটু অনুগল্পই পড়বো আমি এবার এবার এই সিজনে। তো আমি প্রথম গল্পটা পড়লাম। আশা করি সবার খুব ভালো লাগবে। ছোট গল্প, একটা সুযোগ মতো সবাই ঠিক শুনতে পারবে। আশা করি সবার ভালো লাগবে। নমস্কার আজকের মতো।